রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্য হত্যাকাণ্ড নিয়ে পুলিশ 5 দিনের মাথায় নতুন বয়ান নিয়ে হাজির হয়েছে। 22 আগস্ট রাতে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হওয়ার পর সুপারসনিক গতিতে পরদিনই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এই আলোচিত 4 হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু তথ্য হাজির করেছিল, যেগুলো নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ আর অবিশ্বাস দেখা দিয়েছিল। 27 আগস্ট রংপুর মহানগরের পুলিশ সুপার আব্দুল মাবুদ নতুন করে দাবি করেছেন, ভোরে নয় দিনের আলোতে, আবার সিঁড়িতে নয় ছাদে হত্যা করা হয়েছে গণপতি, তার স্ত্রী ও কন্যাকে। পুলিশের আগের দাবি ছিল গণপতির ছেলেকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিল, কিন্তু এখন বলছে চিনে ফেলায় হত্যা করা হয়েছে। অবশ্য পুলিশ কমিশনারের এসব নতুন ব্যাখ্যায় সাংবাদিকরা সন্তুষ্ট হতে পারেননি, সে কারণে তারা কিছু প্রশ্ন রেখেছিলেন তার কাছে। কিন্তু পুলিশের নতুন বয়ানের অসঙ্গতি ও তদন্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব না দিয়ে সংবাদ সম্মেলন থেকে সরে পড়েছেন কমিশনার। প্রশ্ন হলো, পুলিশ কমিশনার এত সুপারসনিক গতিতে দুজনকে গ্রেপ্তারের পর, তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরও কেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পেলেন? আবার যাদেরকে ধরা হয়েছে তাদেরকে মাদকাসক্ত বলে দাবি করলেও ঘটনার 7 দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো তাদের ডোপ টেস্টের জন্য আবেদনই করেনি। অথচ ইয়াবা বা ম্যাথামফেটামিনের টেস্ট যেখানে 72 ঘন্টার মধ্যে করতে হয়, সেখানে পুলিশ কোনো ধরনের ডোপ টেস্ট ছাড়াই ইয়াবা সেবীদের খুনের বয়ান এখনো শুনিয়ে যাচ্ছে। আবার নিহত 4 জনের ময়নাতদন্ত রিপোর্ট আমাদের হাতে, যেখানে তাদের উপর নির্যাতনের কথা বলা আছে। প্রশ্ন হলো, কয়েক মিনিটের মধ্যে 8টি ইয়াবা সেবন করেছেন এমন ব্যক্তি এমন ভয়াবহ নির্যাতন কি করতে পারে? অবশ্য 27 আগস্ট পুলিশ খুনের মোটিভ হিসেবে নতুন তথ্য যোগ করেছেন। পুলিশ কমিশনারের বক্তব্যে ইঙ্গিত মিলছে জমি সংক্রান্ত বিরোধ আর কাস্ট কিলিং হতে পারে এই হত্যাকাণ্ড, কিন্তু সেই ইঙ্গিত হত্যাকাণ্ডগুলো ছাদে না সিঁড়িতে, রাতের আধারে না দিনের আলোর ঘটার মতো অনুমান নির্ভর পুলিশি বয়ান। প্রশ্ন হলো, এত নৃশংস আর চাঞ্চল্য সৃষ্টি করা হত্যাকাণ্ডগুলো নিয়ে পুলিশ কমিশনার কেন এখনো অনুমান নির্ভর বয়ান নিয়ে হাজির হচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী নগরের মাছুয়াপাড়া এলাকায় 3 বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। অবসরে যাওয়ার পর হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে রোগীও দেখতেন তিনি। 22 আগস্ট শনিবার রাতে তার বাসা থেকে গণপতি, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং 5ম শ্রেণী পড়ুয়া ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। 4 জনকে হত্যার এ ঘটনায় রোববার নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা করার আগে ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের 2 তরুণকে গ্রেপ্তার করা হয়। রাতেই তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়। মঙ্গলবার মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। পুলিশ দাবি করেছে এই 2 জন ঘটনার রাতে একই সঙ্গে ইয়াবা সেবন করেছিলেন। দ্রুত গতিতে 2 জনকে গ্রেপ্তারের সাফল্য তুলে ধরে গত রোববার মানে 23 আগস্ট সংবাদ সম্মেলন করেছিলেন রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। গ্রেপ্তার 2 তরুণের বক্তব্যের বরাত দিয়ে 23 আগস্টের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার দাবি করেছিলেন, গণপতি চক্রবর্তীকে ভোরে বাসার ছাদে, তার স্ত্রী ও মেয়েকে 3 তলার সিঁড়িতে এবং 12 বছর বয়সী শিশুটিকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। তখন বলা হয়েছিল ঘুমন্ত অবস্থায় শিশুটির উপর হামলা চালানো হয়। 26 আগস্ট প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পুলিশি প্রথম বয়ানে কি কি অসঙ্গতি আছে। পুলিশের এসব বয়ান নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হয়। এমন পরিস্থিতিতে মাত্র 5 দিনের মধ্যে পুলিশ কমিশনার 27 আগস্ট একই স্থানে সংবাদ সম্মেলন করে নতুন বয়ান তুলে ধরেছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার কিভাবে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সে ব্যাপারে আগের বয়ান প্রায় পুরোপুরি পাল্টে ফেলে নতুন বয়ান নিয়ে হাজির হয়েছেন। তার দাবি, আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের আগের বক্তব্যের সঙ্গে নতুন কিছু তথ্য যুক্ত হয়েছে। পুলিশ কমিশনার জানান, গণপতি চক্রবর্তীর বাসার ছাদে যাওয়ার কারণ ছিল সেখানে ইয়াবা সেবনের সুবিধা। তার ভাষায়,
বাসার ছাদে গিয়েছিল, এর কারণ হলো দেবুদের বাসার ছাদ ফাঁকা, সেখানে বাতাস আছে। ইয়াবা সেবন করতে যে ধোঁয়া তৈরি হয় সেটা বাতাস না থাকলে তাদের জন্য সুবিধা হয়। আর গণপতি চক্রবর্তীর বাসার ছাদে ওয়াল আছে, সে ওয়ালের ফাঁকে বাইরে থেকে দেখা যায় না। পুলিশ আগে বলেছিল মধ্যরাত কিংবা ভোরে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল। নতুন বয়ানে পুলিশ কমিশনার দাবি করেছেন রাতের অন্ধকারে নয়, একেবারে দিনের আলোতে খুনগুলো হয়েছে। আগে বলেছিল শুধু গণপতিকে ছাদে খুন করা হয়েছিল, এখন নতুন বয়ান বলছে গণপতি, তার স্ত্রী ও মেয়েকে ছাদে খুন করা হয়েছে। কমিশনার আব্দুল মাহমুদ বলেছেন সকালে গণপতি চক্রবর্তী ছাদে হাঁটতে এসে সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে ফেলে ধমক দেন এবং জোরে জোরে বলেন, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না। আত্মসম্মানের ভয়ে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গলায় গামছা পেঁচিয়ে টান মেরে গণপতিকে মেরে ফেলে। মেয়ে ও স্ত্রীকে হত্যার বর্ণনায় পুলিশ কমিশনার বলেন গণপতির মরদেহ টান দিয়ে ঢেকে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত তার স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। দর্শক খেয়াল করে দেখুন, ঘটনার 7 দিন পর আসামিরা জবানবন্দি দেওয়ার পরও পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে বলছেন সম্ভবত। যদি এখনো পুলিশ ধোঁয়াশাতেই থাকেন তাহলে সে ধোঁয়াশা নিয়ে কেন সংবাদ সম্মেলন করতে এলেন? পুলিশ কমিশনার নতুন করে ব্যাখ্যা দিয়ে বলছেন সিদ্ধার্থ মুগ্ধকে দেখে চিল্লাতে লাগলে মুগ্ধর হাতে গণপতি চক্রবর্তীর গামছা ছিল, সেই গামছা দিয়ে গণপতির স্ত্রীর গলা চেপে ধরে আর সিদ্ধার্থ দাস মেয়ের গলা চেপে ধরে। এক হাতে মেয়ের গলা আর এক হাতে মুখ চেপে ধরে। মুগ্ধ গণপতির স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসঙ্গে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলায় পেঁচিয়ে 2 দিক থেকে টান দেয়। দর্শক খেয়াল করে দেখুন, পুলিশ আগের মতোই অভিযুক্ত 2 জন গামছা দিয়ে গণপতি ও তার স্ত্রীকে এবং মেয়েকে গামছা ও রশি দিয়ে খুন করেছে বলছে, কিন্তু নিহত 4 জনের ময়নাতদন্ত রিপোর্ট আমাদের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে গণপতি চক্রবর্তীর মাথায় 2 পাশে মারাত্মক আঘাতের চিহ্ন এবং বুকের বাম পাশে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি আকারের জখম পাওয়া গেছে, যা কোনো ভারী ভোঁতা অস্ত্রের আঘাতের সৃষ্ট। পুলিশ কেন এই আঘাতের কথা একবারও বলছে না। মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীর ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে তার মুখের ডান দিকে, চোখের পাশে এবং থুতনিতে মারাত্মক আঘাত ও ফোলা ভাব আছে। এই আঘাতগুলোর কথা পুলিশ কেন বলছে না? আরো একটি লক্ষণীয় বিষয় হলো 4 জনের ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে একমাত্র প্রীতিলতা চক্রবর্তীর রিপোর্টে বলা হয়েছে শ্বাসরোধ করে হত্যার কারণে তার খাদ্যনালী ও শ্বাসনালী মারাত্মকভাবে নষ্ট হয়েছে। দর্শক, পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী এই তিনটি হত্যা করার আগে 2 দফায় অভিযুক্তরা 8টি ইয়াবা খেয়েছিল। কমিশনার বলেছেন বাসার ছাদে এরা পানির ট্যাঙ্কির আড়ালে বসে ইয়াবা সেবন করছিল, তারা খেয়াল করেনি যে ভোরের আলো ফুটেছে। তিনি আরো বলেন সেই রাতে তারা দুজনে 8টা ইয়াবা সেবন করে। এটা সিদ্ধার্থের জবানবন্দি। জীবনে কখনো তারা এত বেশি ইয়াবা সেবন করেনি। সর্বোচ্চ 2টা ইয়াবা একসাথে সেবন করেছিল। একটি ইয়াবা খেলে যেখানে দুনিয়াটাই টালমাটাল হয়ে যায়, সেখানে একজন 4টি করে ইয়াবা খেয়ে 3টি খুন করে ফেললো। পুলিশ গত 1 সপ্তাহ ধরে অভিযুক্ত 2 জনের ইয়াবা সেবনের দাবি করলেও এখনো পর্যন্ত তাদের ডোপ টেস্টের আবেদনই করেনি। ইয়াবার মূল উপাদান হলো মেথাফেটামিন এবং ক্যাফিন। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ডোপ টেস্টে ইয়াবা শনাক্তকরণের ক্ষেত্রে রক্ত, মূত্র, লালা ও চুল পরীক্ষা করা হয়। ইয়াবা রক্তে দ্রুত পরিপাক বা মেটাবলাইজ হয়ে যায়। 24 ঘন্টা পার হলে রক্তে মেথাফেটামিনের মাত্রা অস্বাভাবিক কমে যায়। সে কারণে সেবনের 12 থেকে 24 ঘন্টার মধ্যে ডোপ টেস্ট করতে হয়। সবচেয়ে প্রচলিত টেস্ট হলো ইউরিন টেস্ট, তবে অনিয়মিত বা একবার সেবনের ক্ষেত্রে 48 ঘন্টা এবং নিয়মিত ভারী সেবীদের ক্ষেত্রে সর্বোচ্চ 3 থেকে 5 দিন পর্যন্ত প্রস্রাবে উপস্থিতি পাওয়া যেতে পারে। সিদ্ধার্থ আর মুগ্ধর ক্ষেত্রে সে সময়ও পার হয়ে গেছে। ইয়াবা সেবনের পর ব্যক্তি যদি প্রচুর পানি বা তরল পান করে তবে প্রস্রাবের মাধ্যমে মেথাফেটামিন দ্রুত শরীর থেকে বের হয়ে যায়, ফলে 24 ঘন্টা পর প্রস্রাবের নমুনা পাতলা হয়ে রিপোর্ট ফলস নেগেটিভ আসতে পারে। আর লালাতে ইয়াবের প্রভাব সাধারণত 1 দিন থেকে 2 দিন থাকে।
আর চুল পরীক্ষার জন্য সর্বোচ্চ সময়সীমা 90 দিন। দীর্ঘমেয়াদে প্রমাণ পাওয়া গেলেও সাধারণ পুলিশি তদন্ত বা ডোপ টেস্টে এটি খুব কম ব্যবহৃত হয়। পুলিশের নতুন বয়ানে বলা হয়েছে, 3 জনকে হত্যার পর ছাদে পাওয়া একটি পুরনো প্লায়ার্স বা বৈদ্যুতিক তার কাটার যন্ত্র দিয়ে সিদ্ধার্থ মুগ্ধ নিচতলায় যান এবং বিদ্যুতের তার কেটে দেন। পুলিশ কমিশনার ভাষ্য, বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলে সেটি যাতে বিচ্ছিন্ন হয়ে যায় সে কারণে তারা বিদ্যুতের তার কেটে দেন। খুনিদের জন্য ছাদে আগে থেকেই প্লায়ার্স রেডিও ছিল। একে বলে মেঘ না চাইতেই বৃষ্টি। দর্শক, 23শে আগস্টের বয়ানে অবশ্য পুলিশ বলেছিল প্রথম গণপতিকে ছাদে, তারপর সিঁড়িতে তার স্ত্রী এবং এরপর মেয়েকেও সিঁড়িতে খুন করা হয়েছিল। এখন পুলিশ বলছে গণপতির মৃতদেহ ছাদের টিনের নিচে লুকানোর পর বাকি দুজনের লাশ সিঁড়িতে রাখা হয় যাতে অন্য কেউ না দেখে। পুলিশের এই নতুন বয়ানে আরো একটি প্রশ্ন উঠে এসেছে। যদি ছাদে 3 জনকে হত্যা করা হয় তাহলে অপরাধ স্থল হিসেবে ছাদটা খুব সংরক্ষিত স্থানে হওয়ার কথা, কিন্তু 26শে আগস্ট ট্যাঙ্কির পানিতে পুরো ছাদটি ভেসে গেছে। যদি সিদ্ধার্থের ভাই বিষয়টি সাংবাদিকদের না জানাতো তাহলে ব্যাপারটি কেউ জানতোই না। তবে পুলিশের ভাষায় ভুল করে মোটরের সুইচ টেপায় এমন পরিস্থিতি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে গত শনিবার থেকে পুলিশ ছাড়া আর কেউ নেই সেখানে পুলিশ এত বড় ভুল কিভাবে করলো? সবচেয়ে বড় আলামত স্থলে ভাবে পানিতে ভাসিয়ে দেওয়ার পর কি পুলিশ কাউকে বরখাস্ত করেছে? দর্শক, আগে পুলিশ বলেছিল শিশু প্রীতমকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছিল। 27শে আগস্টের সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করেছে আদালতে দেওয়া জবানবন্দিতে সিদ্ধার্থের বক্তব্যে শিশুটি ঘুম থেকে উঠে তাকে দেখে ফেলার বিষয়টি এসেছে। 2 তরুণ গণপতি চক্রবর্তীর কক্ষে ঢোকার পর তার ছেলে আয়ুষ ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে দেখে ফেলে। শিশুটি সিদ্ধার্থকে দেখে জিজ্ঞাসা করে, সিদ্ধার্থ দাদা, তুমি এখানে কেন? পাশের বাড়ি কেউ শব্দ শুনে ফেলতে পারে এমন আশঙ্কায় কাপড় দিয়ে গলা পেঁচিয়ে শিশুটিকেও হত্যা করা হয়। অথচ প্রীতমের ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে তার বুকে ভোঁতা অস্ত্রের আঘাতের দাগ এবং মাথার 2 পাশে আঘাতের কারণে রক্ত জমাট বাঁধার চিহ্ন ছিল। সবচেয়ে নির্মম বিষয় হলো আঘাতের তীব্রতায় তার নাক চ্যাপ্টা হয়ে গিয়েছিল এবং নাকের তরুণাস্থি বা নাসাল কার্টিলেজ ভেঙে গিয়েছিল। একটি নিষ্পাপ শিশুকে এমন অত্যাচার করা হয়েছিল সেটি অবশ্য পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে বলতেই ভুলে গেছেন। দর্শক, হত্যার কারণ নিয়েও পুলিশ নতুন বয়ান নিয়ে হাজির হয়েছে। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে হত্যার কারণ নিয়ে আগের বক্তব্য থেকে ভিন্ন তথ্য দিয়েছেন পুলিশ কমিশনার। গত রোববার তিনি বলেছিলেন বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে 2 তরুণ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে বৃহস্পতিবার তিনি বলেন ইয়াবা সেবনে বাধার পাশাপাশি গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গে জমি জমা নিয়ে সিদ্ধার্থের অসন্তোষও থাকতে পারে। সিদ্ধার্থ দাসের আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে আব্দুল মাবুদ বলেন গণপতি চক্রবর্তীরা সিদ্ধার্থের পূর্বপুরুষের জমি কিনেছিলেন। সেই জমি তুলনামূলক বেশি দামে কেনা হলেও সিদ্ধার্থের পরিবারের শরিকেরা তাদের প্রাপ্য টাকা পাননি। এমন একটি বিষয় তারা তদন্ত করে দেখেছেন। এ নিয়ে সিদ্ধার্থের মনে ক্ষোভ থাকতে পারে বলে জানান তিনি। গণপতি চক্রবর্তীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সামাজিক দূরত্বের বিষয়টিও তদন্তে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন মাছুয়াপাড়ার অধিকাংশ বাসিন্দা দাস বংশের এবং গণপতি চক্রবর্তীর পরিবার ব্রাহ্মণ সম্প্রদায়ের। তাদের মধ্যে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলেও বাসায় যাতায়াত বা ঘনিষ্ঠ মেলামেশা ছিল না। এটিও 2 তরুণের মনে কোনো ক্ষোভের কারণ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, বোঝা যাচ্ছে পুলিশ কমিশনার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কাস্ট কিলিং তত্ত্ব প্রতিষ্ঠার জন্য হাজির হয়েছিলেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নবাণে পড়ে তিনি উত্তর না দিয়ে তড়িঘড়ি করে পালিয়ে বেঁচেছেন। তার এমন আচরণে উপস্থিত সাংবাদিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনের রেওয়াজ হলো আয়োজকের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া, কিন্তু কমিশনার বক্তব্য শেষে সাংবাদিকেরা প্রশ্ন করতেই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শেষ না করেই উঠে চলে যান। দর্শক, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্যের গরমিল রয়েছে। পুলিশ আগে যে তথ্য দিয়েছিল বাস্তবে মাঠের তথ্যের সঙ্গে সাংবাদিকরা মিল খুঁজে পাচ্ছে না।
সব মিলিয়ে পুলিশের বয়ানে হত্যার সময়, ধরন, আলামত, শিশুটিকে হত্যার পরিস্থিতি ও ঘটনাস্থলে বিদ্যুৎ সংযোগ নিয়ে একাধিক প্রশ্নের জন্ম দেয়। তবে সংবাদ সম্মেলন ডেকে কমিশনার সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব না দেওয়ায় সেই প্রশ্ন আর সন্দেহ আরো বাড়ল। এখন নতুন প্রশ্ন, পুলিশ কেন নতুন করে কাস্ট কিলিং এর তথ্য হাজির করছে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।